না করে আমি সেই নির্বাচনে যাব না। আমার নেতাও বলেন, আমার তৎকালীন নেতাও ওই কথাটা বলেছিলেন। কিন্তু যখন সিদ্ধান্ত হলো যে না, বিএনপি ক্ষমতা, বিএনপি জামাত সহ অন্য দল যদি না আসে, তৎকালীন ক্ষমতাসীন দল তারা নির্বাচন করবেন, একতরফাভাবে নির্বাচন করবেন। আমাকে বলা হয়েছিল যে আমি কুলাউড়ায় নির্বাচনে দাঁড়ালে আমার সাথে কোনো প্রার্থী থাকবে না। বাংলাদেশে 153টা সংসদ সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোন ক্যান্ডিডেট ছিল, একক ক্যান্ডিডেট থাকা নির্বাচিত হয়েছিল। আমারটা নিয়ে 154টা হতো। আমাকে তৎকালীন প্রধানমন্ত্রীর অফিস থেকে ফোন দেওয়া হয়েছে। তৎকালীন যারা গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি, পুলিশের এসপি সহ এবং আমার দলের পক্ষ থেকে আপনার চাপ দেওয়া হয়েছে। আমি বাধ্য হয়ে, আমি আজকে যে মোবাইলটা ব্যবহার করি নম্বরটা, সেই মোবাইলটা সেদিন আমি নিয়েছিলাম। সেদিন আমি মোবাইল নম্বর, কারণ ওই মোবাইল আমাকে খুঁজে পাবে না বলে আমি মোবাইলটা বন্ধ করে দিয়েছিলাম, বুঝলে। আমি সেই দিন যদি এমপি হতাম, সেই যদি এমপির সিঁড়িতে উঠে যেতাম 2014 সালে, 2018 সাল অটো এমপি আবার হতে পারতাম, 2024-এ হতে পারতাম। আমাকে আপনারা এখন বলতেন 6 বারের নির্বাচিত এমপি, কিন্তু মনে প্রাণে আমাকে আপনারা ভালোবাসতেন না। কারণ গণতন্ত্রের জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে, আন্দোলন করেছে, সমস্ত দলই আন্দোলন করেছে, সকল দলই আন্দোলন করেছে। এই গণতন্ত্রের যদি না থাকে, আর আমি এমপি হয়ে, কারণ আমি একটি জিনিস দেখেছি যে বিনা ভোটে এমপি হলে বা চুরি করে এমপি হলে সরকারি কোনো অফিসারের কাছে গেলে কোনো মূল্য পাওয়া যায় না। আর জনগণের ভোটে এমপি হলে যে আপনি যত বড়ই বিরোধী দলের সিটে থাকেন না কেন, আপনাকে সব আমলা সহ সকলে কিন্তু মূল্যায়ন করে। সেই দৃষ্টিতে আপনাদের যেখানে মূল্যায়ন নাই, আপনারা ভোট দেন নাই, সেই এমপি হলে আপনাদেরকে আমি মূল্যায়ন করতাম না। তো সেই কারণে আমি এমপি হই নাই। আমি আপনার আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়ার ডাকে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। 1924 সালের এই রবিবাজারে আন্দোলন সংগ্রামে আমাকে পেয়েছেন আপনারা। সেই ঢাকার রাজপথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি 1924-এর ভোট এবং ভোট পরবর্তীতে আমরা বিশ্বাস করি যে আন্দোলনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটেছে। আমরা স্বাভাবিকভাবে আমি বিশ্বাস করি যে এর মূল্যায়ন আমি যাদের সাথে ছিলাম তারা আমাকে মূল্যায়ন করবে। এখনো মূল্যায়নের সময় যায় নাই, এখনো ছুটে প্রার্থী নিশ্চিত হয় নাই। আমি এখনো আশাবাদী আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার হয়তো বিবেচনা করবেন। আর যদি বিবেচনা না করেন, আপনাদের যে রায়, আপনারা যদি মনে করেন আমি এমপি নির্বাচন করবো, আপনাদেরকে রায়কে আমরা মাথা পেতে নেব, আপনাদের রায় মাথা পেতে নেব। এবং আমি বিশ্বাস করি দল মত নির্বিশেষে আমি সকলের সমর্থন পাবো। কারণ আমি যখনই এমপি ছিলাম, আমি জাতীয় পার্টি থেকে এমপি হয়েছি, আমার রুমে আজকে বিএনপির যারা প্রকৃত ছাত্র নেতা ছিলেন, এখন বড় নেতা হয়েছেন, আমার দলের নেতা থেকে বেশি তাদের থাকার জায়গা ছিল আমার রুম, এমপি হোস্টেল। আমি দলীয় দৃষ্টিকোণ থেকে কেউ মূল্যায়ন করি নাই। আমার দরজা আওয়ামী লীগের জন্য যেভাবে উন্মুক্ত ছিল, বিএনপির জন্য উন্মুক্ত ছিল, জামাতের জন্য উন্মুক্ত ছিল, অন্য সকলের জন্য উন্মুক্ত ছিল। কারণ নির্বাচিত হয়ে আমি তো কুলাউড়ার প্রতিনিধিত্ব করব, কুলাউড়ার এমপি হব। তাই কুলাউড়ার এমপি আমাকে সবাই ভোট দেবে, সবাই পছন্দ করবে, এটা তো গণতন্ত্র হয় না। কোন আমার বিপক্ষে লোক থাকবে, এটাই হলো গণতন্ত্র। কিন্তু নির্বাচিত হওয়ার পর হিংসা, বিদ্বেষ, সেই বিদ্বেষ আমি করি নাই। দলীয়করণের দৃষ্টিকোণ থেকে তাকাই নিয়ে আগামী দিনও ইনশাল্লাহ তাকাবো না। তারই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন 5ই অগস্টের 24-এর পট পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তনের পর আমি চেষ্টা করেছি যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক, কিন্তু যারা রাজনৈতিক বিশ্বাসে আওয়ামী লীগ করেন তারা নির্দোষ, তাদেরকে অন্যায়ভাবে হয়রানি করা, তাদেরকে অন্যায়ভাবে আওয়ামী লীগ করে বলেই তাকে করবেন, সেটা ঠিক না। সেই কাজ, সেই বিশ্বাস, সেই নীতিতে আমি বিশ্বাস করি। এবং আগামী দিনে
আমরা যদি আবার আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন, আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাদের মতামতের প্রতিফলন ঘটাবো ইনশাল্লাহ সংসদে এবং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি বলতে চাই, আমরা এখন শুনি গণতান্ত্রিক অধিকার সকলের আছে, সকলের আছে। ভোট একজন সুস্থ মস্তিষ্কর মানুষ ভোট দাঁড়াতে পারে, সে তাকে যতক্ষণ ভালোবাসুক আর না বাসুক, কিন্তু তারপরও কৃতজ্ঞতা বোধ কিছু থাকা দরকার, কৃতজ্ঞতা বোধ থাকা দরকার। টাকা পয়সাই সবকিছু নয়। জনগণের সেবক হয়ে সেবা দিবেন না, জনগণের কাছে ভোট চাবেন। তাই আমি বলবো যে আগামী দিনে আপনারা, বিশেষ করে আমি কোন নির্বাচনে টাকা পয়সা আমি দেই নাই, আমার টাকা পয়সা নাই। 1988 বলেন, 91 সালে বলেন, আপনারা, আমার কাছে টাকা ছিল না। আমার কাছে টাকা ছিল, একটা গাড়ি ছিল আমার, সরকার থেকে পেয়েছিলাম। 3 লাখ টাকা দাম তৎকালীন। সেই 3 লাখ টাকার গাড়ি 2.5 লাখ টাকা বিক্রি করেছিলাম। নকি সাহেব ব্যবসা করতেন, উনি কিছু টাকা দিলেন। আর তারপরে দেখলাম আমার ভোটে আমার টাকা লাগে না, সেন্টারের খরচ জনগণ দেন। সেন্টার এমন হলো যে ভোট সেন্টারে ভ্যালেটের থাকতে 5 টাকা, 10 টাকা, 100 টাকা করে জনগণ দিয়েছে। যখন দিয়েছেন, আমি সেন্টারে গেলাম, ভোট গণনার পর বললেন, স্যার এত টাকা, এই সেন্টার 2000 টাকা হয়েছে, কি করবো আমরা, আপনারা খেলা। এইভাবে এটা হলো জনগণের ভালোবাসা। টাকা দিয়ে জনগণের ভালোবাসা কিনা যায় না। বাড়িতে ঘুরিবুজ করে জনগণের ভালোবাসা পাওয়া যায় না। আগামী নির্বাচনে আপনাদেরকে মূল্যায়ন করতে হবে যে আন্দোলন সংগ্রামে মাঠে থাকবেন না। 18 নির্বাচনে সুলতান মনসুরকে নিয়ে যখন আমরা এখানে অধিকাংশ মানুষ ছিলেন, সেদিন আমরা যখন মাঠে ছিলাম, আপনারা দেখেছেন যে কিভাবে পুলিশি নির্যাতন হয়েছে। ঘরে কেউ থাকতে পারেন নাই, নকি সাহেব ঘরে থাকতে পারেন নাই, আপনারা অনেকে ঘরে থাকতে পারেন না, আমি ছিলাম। কিন্তু শেষ রাত 2-3 দিন আগে আমাকে পালিয়ে ডাক্তার সাহেবের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, শখ ভাইয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে গোপনে। তো সেই অবস্থায় সেই আন্দোলনে থাকবেন না, হাটে রোগ ধরবে, কিডনি ফেল করবে, আর মজা লুটার সময় আপনি মাঠে আসবেন, আপনি নমিনেশন নেবেন, এটা হতে পারে না। এই ধরনের চরিত্রকে প্রত্যাখ্যান করতে হবে আগামী নির্বাচনে। যারাই আন্দোলন সংগ্রামে জনগণের পাশে ছিল, তাদেরকে মূল্যায়নে করার সময় হয়েছে। কারণ হয়তো আমাদের জীবনের শেষ প্রান্তে চলে গেছে, তাহলে রাজনীতি যে চূড়াবালিতে আবার রাজনীতি হারিয়ে যাবে, প্রকৃত রাজনীতির সৃষ্টি হবে না। এই যদি মূল্যায়ন না হয়, মানুষ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, আন্দোলন সংগ্রাম কিন্তু সুযোগ সন্ধানীদের জন্য নয়, প্রকৃত রাজনীতিবিদ যারা, প্রকৃত সমাজ সেবক যারা, তাদের মূল্যায়নের সময় এসেছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সত্যি আজকে আপ্লুত, আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই আন্তরিকতা, আর আজকের এই উপস্থিতি। এই বাজারে আপনারা দীর্ঘদিন ধরে, এই রবির বাজারের ইতিহাস হচ্ছে প্রায় 350 বছরের ইতিহাস। রবিখার প্রতিষ্ঠিত রবির বাজারের ইতিহাস হচ্ছে 350 বছরের ইতিহাস। এই একটা ঐতিহ্যবাহী বাজার, এটা একটা গ্রোথ সেন্টার। এই গ্রোথ সেন্টারে আপনারা বিভিন্ন ইউনিয়নের লোক এখানে আছে। আমি আপনাদের মাধ্যমে আমাদের বাড়িতে যারা মা বোনেরা আছেন, তাদের কাছে আমার সালাম জানাচ্ছি। তাদেরকে বলবেন যে ভোটের দিন ভোটে আমাকে সাহায্য করার জন্য। আর আপনাদের এই অতীতে আপনারা দেখেছেন, এই অঞ্চলের কোনো বিপদ আপদ হলে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আপনাদের মনে আছে যে এই 2008 সালের পূর্বে 2005, 6, 4, 5, 6, 7, 8 পর্যন্ত এই এলাকায় যারা কাঠ ব্যবসায়ী ছিলেন, কাঠ ব্যবসায়ীদের ইতিহাস যারা আছেন, নতুন ব্যবসায়ী হয়তো বলতে পারবেন না, ট্রাক ভর্তি করে পুরো ফার্নিচার নিয়ে এটা লীলাও হয়ে গেছে। পান ব্যবসায়ীরা, আপনারা পান ব্যবসা করতেন, পান ব্যবসায়ীরা ট্রেনে লংলা স্টেশন দিয়ে পান পাঠালে সেই সিলেট যাওয়ার আগে সেইখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যেত, শেরপুরে গেলে তুলে নিয়ে যেত, ফেঞ্চিগঞ্জ থেকে তুলে নিয়ে যেত।
রবির বাজারের পান ব্যবসায়ীদের কি দশা হয়েছিল এটা নিয়ে সভা হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে গত নির্বাচনে কথা দিয়েছিলাম